টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে, সুতরাং ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, সেটাই স্বাভাবিক। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছি। সময় সাপেক্ষে সব কিছুই আমরা আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা ট্যাক্স দাখিল করি বা ট্যাক্স, সবাই যারা এই দেশে আমরা থাকি কাজ করি তাদেরকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। তো সঠিকভাবে ট্যাক্স আমরা রিটার্ন জমা দেওয়ার পরে সঠিকভাবে সেই রিফান্ড পাচ্ছি কি না, যদি না পেয়ে থাকি তাহলে কি করতে হবে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং ট্যাক্স ফাইল করতে গিয়ে আমরা যে ছোটোখাটো ভুলগুলো করে থাকি সেগুলো কিভাবে এড়িয়ে চলবো সেই বিষয়গুলোরও কথা বলবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে হোম কেয়ার থেকে অর্জিত আয় কি কর বহির্ভূত নাকি এক্সক্লুশন যোগ্য বা এক্সক্লুশন কেন হবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এর বাইরেও আরও অনেক বিষয় আমাদের হাতে আছে, সময় সাপেক্ষে সেগুলো আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আর্থিক বা ট্যাক্স বিষয়ে আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, আশা করি আপনি ভালো আছেন। গুড টু সি ইউ अगेन। ইনশাআল্লাহ আমরা আজকে অনেক টপিক নিয়ে কথা বলতে পারবো এবং সবার কোশ্চেন আমরা ইনশাআল্লাহ আনসার করতে পারবো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং প্রথমেই যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যে আমরা তো ট্যাক্স ফাইল করে থাকি, রিটার্ন জমা দিয়ে থাকি। সঠিকভাবে আমরা ট্যাক্স যেটা জমা দিই সেটি সঠিকভাবে রিফান্ড আমরা পাচ্ছি কি না, এই বিষয়টি আমরা কিভাবে বুঝবো, বা না পেলে, না যদি পেয়ে থাকি তাহলে করণীয়টা কি আছে বা কিভাবে বেশি পেতে পারি, সেই বিষয়গুলো যদি আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করেন। কারণ প্রায় এই আর কয়েকদিন, 2-3 দিন গেলেই 1 মাস হয়ে গেল ট্যাক্স দাখিল করার যে নির্ধারিত সময়, তার থেকে আর মাত্র 2 মাস আমাদের হাতে থাকবে, 2 মাস, 2.5 মাসের মতো। তো সুতরাং এর মধ্যে আমরা ট্যাক্স রিটার্নটা ঠিকমতো পাচ্ছি কিনা কিভাবে জানতে পারি, সেই বিষয়টি যদি আপনি বিস্তারিত কথা বলেন জনাব আব্দুল চৌধুরী। হ্যাঁ, সো অবভিয়াসলি এখন অনেকেরই ট্যাক্স ফাইল হয়ে গেছে, রাইট? ইউজুয়ালি যারা আগে ট্যাক্স ফাইল করেন মোস্ট লাইকলি আপনারা রিফান্ড পাচ্ছেন, এবং যারা লেটে ট্যাক্স ফাইল করেন ইউজুয়ালি আপনাদের ট্যাক্স রিটার্নটা একটু কমপ্লিকেটেড থাকে, প্লাস অনেকে রিফান্ড পান না বলে ওরা একটু ওয়েট করেন। সো আমরা আজকে যে জিনিস নিয়ে কথা বলবো যে নাম্বার 1, আপনার ট্যাক্স রিফান্ডটা, ট্যাক্স রিটার্নটা কিরকম ম্যাক্সিমাইজ করা যায়, আমরা শর্টকাটে কথাটা বলবো। এবং আমি আরেকটা জিনিস কথা বলবো যে আপনার ট্যাক্সের রিফান্ডটা কেন কম আসতে পারে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স, রাইট? সো অবভিয়াসলি আমরা যখন ফাইলিং করি, রাইট, ইউজুয়ালি নাম্বার 1 থিং ইজ আপনাদের ফাইলিং স্ট্যাটাস, রাইট? আপনার ফাইলিং স্ট্যাটাসটা অনেক সময় ডিটারমাইন করবে আপনাদের রিফান্ডটা, রাইট? ধরেন একজন মানুষ যদি সিঙ্গল থাকে এবং উনি বাবা মা নিয়ে থাকতেছেন, বাড়ি টেক কেয়ার করতেছেন, উনার বাসা ভাড়া দিচ্ছেন বা মর্গেজ দিচ্ছেন, যেটাই হোক, ইন দ্যাট কেস উনি যদি সিঙ্গল না ফাইল করে, যদি উনি হেড অফ হাউস হোল্ড ফাইল করে, তখন অবভিয়াসলি উনার জন্য অনেক বেনিফিট, রাইট? ডিডাকশনটাও, স্ট্যান্ডার্ড ডিডাকশনটাও বাড়তেছে, প্লাস উনার ট্যাক্স ব্র্যাকেটটাও আপনার জন্য আরো একটু ভালো হচ্ছে, রাইট? অনেকে দেখা যায় যে ইউজুয়ালি ছেলেমেয়েরা 19 বছর, 20 বছর, 21 বছর, কিন্তু ওরা যারা স্পেশালি যারা নতুন আমেরিকা আসছেন, ওরা কিন্তু মোটামুটি ফ্যামিলি টেক কেয়ার করতেছে বাই ওয়ার্কিং, রাইট? ওরা বাবা মা একটু এল্ডারলি থাকলেও 2 ভাই, 3 ভাই, 2 ভাই বোন, যেটাই হোক, একজন ইয়াং হইলেও উনি কিন্তু বাড়িটা টেক কেয়ার করতেছেন। তো আপনারা মেক শিওর করবেন যে আপনারা যখন ট্যাক্স ফাইল করেন যে ফ্যামিলির ট্যাক্স ফাইলিংটা কিরকম হবে,
রাইট? স্পেশালি যারা আনম্যারিড ভাই বোনেরা আছেন, ওদের জন্য কোন সিচুয়েশনে হেড অফ হাউস হোল্ড গিয়ে কোন ভাই বোনকে ক্লেম করে আপনার ট্যাক্স রিফান্ডটা ম্যাক্সিমাইজ করা যায়। এখন এর মানে নয় যে আপনারা এখানে সবাই আলাদা আলাদা ইআইসি বাড়ানোর জন্য করবেন, নট নেসেসারিলি। আইডিয়া হলো গিয়া যে একজন যখন হেড অফ হাউস হোল্ড ফাইল করেন এবং উনার যদি এখন একজন মাইনর থাকে, রাইট? মাইনর মানে একজন যদি কেউ 17 বছরের নিচে থাকে, অবভিয়াসলি উনি ইআইসি ক্রেডিট পাবে, আর্ন ইনকাম ক্রেডিট পাবে, যেটা প্লাস চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে। এখন আপনারা মেক শিওর করবেন যে আপনাদের অডিট রিস্কটা একটু কম থাকে, রাইট? ভাই বোন যদি আরেক ভাইকে ক্লেম করতেছে ইআইসির জন্য, মেক শিওর করবেন আপনারা বাবা মাকেও ক্লেম করতেছেন, রাইট? কারণ আদারওয়াইজ কথা হবে যে ওকে আপনার এই 16 বছরের বাচ্চার বাবা মা কোথায়, তাই না? সো আপনি সো ফাইলিং স্ট্যাটাস এবং একটা পুরো ফ্যামিলির ফাইলিং কিরকম হবে, দ্যাট উইল ডিটারমিন ট্যাক্স রিফান্ডস। আর একটা থিং হইলে ট্যাক্স ক্রেডিট, অবভিয়াসলি, রাইট? অনেক ধরনের ট্যাক্স ক্রেডিট আছে, আমরা সবাই তো আর্ন ইনকাম ক্রেডিট জানেন, রাইট? দের ইজ সোলার ক্রেডিট আছে, যারা সোলার লাগাইছেন, ইভি ক্রেডিট আছে, ইলেকট্রিক ভেহিকল ক্রেডিট আছে, বাট ওইটা পাওয়ার স্কোপটা একটু ডিফিকাল্ট, রাইট? ইউজুয়ালি মিড সাইজ ফ্যামিলি মানে আর কি মিডল ক্লাস ফ্যামিলি মোটামুটি এটা পায়, কারণ এটা একটা ইনকাম থ্রেশহোল্ড আছে, প্লাস এটা নন রিফান্ডেবল ক্রেডিট, তাই না? ইভি ক্রেডিটটা থাকার কথা 7,500 টাকা, কিন্তু যদি ইনকাম বেশি কম থাকে ট্যাক্স নাই, ক্রেডিট পাবেন না। ইনকাম যদি আবার বেশি থাকে তাইলেও ট্যাক্স ক্রেডিট পাবেন না, রাইট? সো যাদের ফ্যামিলি মেরিট ফাইলিং জয়েন্ট, আপনারা ইফ ইউর ইনকাম ইজ আপ টু $300,000 আপনারা ইভি ক্রেডিটটা পাচ্ছেন। অ্যানাদার থিং ইজ অনেকের বাড়ি আছে, রাইট? বাড়ি থেকে রেন্টালও পাচ্ছেন, কিন্তু আপনারা বাড়িটা ট্যাক্স ফাইলে কোনো কারণে দেখাচ্ছেন না, I don't know why, বাট আপনারা যদি বাড়িটা ট্যাক্স ফাইলে দেখান, ইন মোস্ট কেসেস, স্পেশালি যারা বাড়ি আছে হাই ভ্যালিউ এরিয়াতে, রাইট? নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়া, যেটাই হোক, আপনাদের বাড়ির দাম একটু বেশি, এই ক্ষেত্রে আপনাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য বাড়ি থেকে রেন্টাল ইনকাম আসলেও অনেক সময় লস আসে, রাইট? ওই লসটা আপনার ইনকাম অফসেট করবে এবং আপনার রিফান্ডটাও বাড়াবে। লাস্টলি, আপনাদের ট্যাক্স স্ট্রাকচার, স্পেশালি যারা বিজনেস ওনার আছেন, আপনারা যদি এস কর্পোরেশন হয়ে থাকেন অথবা এলএলসি হয়ে থাকেন, ইন মোস্ট কেসেস আপনারা পয়সা সেভ করতে পারবেন, বাট আপনাদের বোঝা লাগবে যে কোন স্ট্রাকচারটা আপনার জন্য ভালো হবে, রাইট? আমরা এস কর্পোরেশন এলএলসি নিয়ে আমরা সবসময় আগেও কথা বলছি, বাট আমি যেটা রিমাইন্ডার দিব আপনাদেরকে যে অলদো এই এখন বিগিনিং অফ দ্য ইয়ার, এখন কিন্তু হইলে গিয়ে টাইম টু ক্রিয়েট এন এলএলসি অর এন এস কর্প, যদি আপনাদের কোনো এখনো বিজনেসের স্ট্রাকচার না থাকে, যেহেতু এটা বছরের প্রথম দিকে, অথবা আপনাদের যদি অলরেডি একটা কর্পোরেশন আছে, মার্চের 15 তারিখের মধ্যে আপনারা এই সি কর্পোরেশনটাকে আপনারা এস কর্পোরেশন বানাইতে পারেন টু হ্যাভ ট্যাক্স সেভিংস ফর ফিউচার ইয়ার। আপনার এইটুকুন আলোচনা থেকে যেটুকুন বোঝা গেল যে মোটামুটিভাবে আমরা আমাদের যে রিফান্ডটা আমরা ঠিক মতো পাচ্ছি কিনা সেই বিষয়টিতে এক্ষেত্রে আমার কিছু প্রশ্ন আপনার কাছে আছে, সেটা করব। তবে অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আমি শওকত খান বলছি। জি, আপনার কাছে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস জানাতে চাই। 40,000 বাঙালি হোম কেয়ার নেয় সিটি পাব, এর ভিতরে 50% এখন কনফিউজ কোথা যাবে। আজকে আমাদের বিল্ডিং এ, সিংহমার্কের বিল্ডিং এ আমরা 11 জন একসাথে একটা কোম্পানিতে ট্রান্সফার করছি পিপিএল এর অধীনে বেস্ট কেয়ারে। প্রত্যেকটা বাংলা পত্রিকায় তাদের অ্যাড আছে, একটা মাত্র কোম্পানি 24 জনের ভিতরে অ্যাড দিছে বেস্ট কেয়ার, যে আমরা 24 জন একজন। দুঃখের বিষয়, আর কি যারা আসেন তারা কিন্তু লুজাররা আসেন, যারা সিটি ব্যাপ হারাইছেন, কিন্তু যাদের হাতে সিটি ব্যাপ তাদের একজনকে আপনার এই অনুষ্ঠানে আনি অনুগ্রহপূর্বক আমাদের এই 40,000 বাঙালির একটা উপকার আপনারা করবেন, এটা আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন না, অনুরোধ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বিষয়টা জানার জন্য। মানুষ, ইউ নো এভরিথিং ইন দ্য সোসাইটি, এ টু জি, ঠিক আছে, সব কিছু জানেন। দুঃখের বিষয় যে একটা
বেস্ট কেয়ার একটা হোম কেয়ার সব বাঙালিকে ট্রান্সফার করছে, তাদের কোনো নামগন্ধ আপনাদের এখানে কোনো একটা লোকও আনে না। আসলে এই সিডি প্যাপ নিয়ে একটু ধোঁয়াশা আছে, নানানভাবে আছে। আমরাও চেষ্টা করছি বারবার বলার জন্যে এই বিষয়টা, মানে এই ধোঁয়াশাটা কাটানোর জন্য আমরা বারবার বলছি। আপনি যে বিষয়টা বলছেন সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি যে পিপিএলে এরকম আমাদের একজন বাঙালি ভাই আমাদের একজন ওখানেও চাকরি করছেন, এটা আমরা যে জানতে পেরেছি। সব আমরা খুব শীঘ্রই তাকে যোগাযোগ করারও চেষ্টা করছি। আমরা পাইলেই তার সঙ্গে কথা বলে আমরা আমাদের একসময় আমাদের অনুষ্ঠানে নিয়ে আসবো এবং যে কনফিউশনগুলো আছে সেই বিষয়গুলো দূর করার চেষ্টা করব। তবে যেটুকুন আপনি বললেন সেটির ভিত্তিতে আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, আপনার কি বক্তব্য আছে? কনফিউশনটা কি রানা ভাই, একটা আমাকে বললে আমি আনসার করতে পারবো স্ট্রেট। না, যেটা হচ্ছে যে এই যে সিডি প্যাপ নিয়ে যে একটা ধোঁয়াশা আছে, উনি যেটা বললেন যে 24টা কোম্পানির মধ্যে থেকে একটি কোম্পানিতে ওরা 11 জন আজকে চলে গেছেন বেস্ট কোম্পানিতে। তো এবং এরকম কালকেও একজন আমাকে ফোন দিয়েছে যে কোনো এক হোম কেয়ার থেকে ফোন দিয়ে বলছে তাদেরকে লেক্সায় যেতে হবে, না গেলে তাদের সিডি প্যাপ বন্ধ হয়ে যাবে, এই সেবা বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন। I got it, right. So এখন এই ইনফরমেশনটা বেসিক্যালি all it is this, right? এখন obviously how do I say this without যত হোম কেয়ার এজেন্সি আছে, রাইট, obviously এখন আপনাদের মেক শিওর করা লাগবে যে আপনারা ঠিক মতো ইনফর্ম করতেছেন আপনাদের পেশেন্টদেরকে, রাইট? কারণ obviously এসব সব পাবলিক ইনফরমেশন এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো এখন আপনাদের দায়িত্বটা যেটা হবে যে সব পেশেন্ট যাতে ওরা বুঝে কোন লাইসেন্সে আছে এবং কোন লাইসেন্সে থাকলে ওদের জন্য ভালো হবে, রাইট? এখন সবার কেস ডিফারেন্ট। এখন সিডিপ্যাপ ইউজুয়ালি যেটা কনজিউমার ডাইরেক্টেড পেশেন্ট কেয়ার ফান্ড whatever it is, রাইট, আপনাদের ওইটা হলে গিয়ে আপনাদের বাবা মা বা যে কেউ ফ্যামিলি মেম্বার আছে যাকে আপনি টেক কেয়ার করতেছেন, আপনারা সেম বাসায় থাকেন, ওকে? এখন আপনি যদি সেম বাসায় নাই এবং আপনি যদি সেম বাসায় থাকেন, আপনারা সিডিপ্যাপে থাকবেন, তাই না? ফ্যামিলি মেম্বার টেক কেয়ার করতেছেন। এখন দেখা গেছে যে আপনি আর আপনার বাবা মাকে আর টেক কেয়ার করতে পারতেছেন না, আপনারা বাইরের কাউকে দিয়ে আপনার বাবা মাকে টেক কেয়ার করবেন। তখন হোম কেয়ার এজেন্সি ওদের আরেকটা লাইসেন্সের আন্ডারে আপনাকে একটা নার্স পাঠাবে, যেটা আপনাদের মতো আরেকটা বাঙালি মানুষ হইতে পারে, এটাকে বলে লেক্সা, ওকে? এখন লেক্সায় যখন থাকেন, অবভিয়াসলি এটা যেটা পিসিএ বলে পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এখন লেক্সায় থাকলে মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ সেম বাসায় থাকা যাবে না, রাইট? এখন এইটা হলে আপনাদের হোম কেয়ারের রুল। এখন আমার স্পেশালিটি হলে ট্যাক্স, রাইট? এখন ট্যাক্স সিচুয়েশন আপনার কিরকম হবে? ভেরি ইজি এবং ভেরি সিম্পল। আপনারা যদি হোম কেয়ারের এক্সক্লুশন নিতে চান, যে পেশেন্টকে আপনারা টেক কেয়ার করবেন ওই পেশেন্ট আপনার বাসায় থাকা লাগবে। ওই পেশেন্ট যদি আরেকটা বাসায় থাকে, আরেকটা অ্যাপার্টমেন্টে থাকে, আপনারা এই এক্সক্লুশনটা পাবেন না, রাইট? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই সিম্পল রুল। এখন আপনি যদি লেক্সায় যান, আই ডোন্ট নো লেক্সার আন্ডারে আপনি নিজের বাসায় কাউকে টেক কেয়ার করতে পারবেন কিনা না। আমি আনসারটা জানি, বাট আই ক্যান রিয়েলি লাইক গেট ইনটু ইট ইন টু মাচ ডিটেলস অবভিয়াসলি, রাইট? বাট আপনারা অলরেডি জানেন আনসারগুলো, ঠিক আছে? এখন মেইন থিং ইজ এক্সক্লুশন যদি নিতে হয় আইআরএস এর জন্য, ট্যাক্স ফাইলের জন্য, তাহলে আপনারা সিডিপ্যাপে মুভ হবেন, ওকে? আরেকটা সিচুয়েশন হইতে পারে যে আপনি আপনার আন্টিকে টেক কেয়ার করতেছেন অথবা আপনার আঙ্কেলকে টেক কেয়ার করতেছেন এবং উনি থাকে আরেকটা বাসায়, তাই না? এখন মোস্ট লাইকলি আপনি তখন লেক্সার আন্ডারে আপনার আপনার পিপিএল এ যাওয়া লাগবে না, বিকজ ইউ অলরেডি আন্ডার লেক্সা। ওয়াই? কারণ আপনি আরেকটা অন্য বাসায় যে সেবা দিচ্ছেন, টেক কেয়ার করতেছেন, রাইট? এখন এই হলে গিয়ে সিনারিও গুলো এক একজনের এক একটা সিনারিও থাকে। এখন আপনাদের যদি কোনো পেশেন্ট, এখন দিস ইজ ফর দ্য হোম কেয়ার এজেন্সিজ, রাইট? আপনাদের যদি কোনো পেশেন্ট থাকে, রাইট, এখন আপনারা জানতে চাচ্ছেন যে ওই পেশেন্টের সিচুয়েশন এইটা, উনার জন্য ট্যাক্সের জন্য কোনটা সুবিধা হবে, এই কোয়েশ্চেন যদি থাকে, আমরা সবসময় ডাইনামিক ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস থেকে সবসময় ফ্রি কনসালটেশন করে থাকি। সিন্স দ্য প্যান্ডেমিক আমরা ফ্রি কনসালটেশন করে গেছি। আমরা যদি কোনো কাজ করি তখন আমরা চার্জ করি, রাইট? বাট আদারওয়াইজ উই আর হিয়ার টু হেল্প অ্যান্ড গিভ ইনফরমেশন দ্যাট হেল্পস এভরিবডি। অবভিয়াসলি এখন এই সিচুয়েশনটা একটু আনফরচুনেট, বাট হোপফুলি সবাই এই জিনিসটা আপনারা অলরেডি ঠিক মতো সমাধান করতে পারবেন।
অনেক ধন্যবাদ। আসলে এই বিষয়টি নিয়ে আমরা যেটা আপনি বললেন যে হোম কেয়ারের অর্জিত আয় কর বহির্ভূত কিনা বা এক্সক্লুশন কেন হবে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের দুটো প্রশ্ন আসছে, একই রকম প্রশ্ন দুজনেরই। সুতরাং আব্দুর রকিবই করেছেন দুটো প্রশ্ন। তিনি বলছেন, আমি এক কোম্পানিতে কাজ করি, এখানে কোম্পানির প্রফিট শেয়ার করে, সেক্ষেত্রে এটা কোম্পানির বোনাস প্রতি বছর $15-16,000 দিয়ে থাকে। প্রশ্ন হলো এই বোনাসের কি ট্যাক্স দেয়া লাগবে? উনি আবার যেটা বলেছেন যে হ্যাঁ কি বা এই বছর থেকে বোনাসের ট্যাক্স দেয়া লাগবে না, এটা কতটুকু সত্য? যে ওই যে ট্রাম্প যে ঘোষণাটি, প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণাটি দিয়েছেন সেটা কবে থেকে? এটা একদমই সত্য না। সো বেসিক্যালি টু থিংস। আপনারা যখন বোনাস পান, বোনাসে আপনারা সবাই ট্যাক্স দেন, ওকে? এক্সেপ্ট বোনাস যখন পান ইউজুয়ালি ওরা 50% অনেক সময় ট্যাক্স রেখে দেয়, ডিপেন্ডিং অন আপনার কত টাকার বোনাস পাচ্ছেন, রাইট? বাট ইদার ওয়ে বোনাসে আপনার ট্যাক্স দেওয়া লাগবে। All kinds of bonus you're going to pay tax, okay? Number 2, Trump যেটা originally করতে চাইছিল, right? Maybe they're going to propose it at the end of the year, যে ওরা চাচ্ছে overtime income no tax, ঠিক আছে? Which is, if that happens, this is great. Like this would be, এটা খুবই হেল্প হবে, especially যারা low income community তে আছেন, middle income community তে আছেন, যেটাই হোক অনেক হেল্প হবে। বিকজ তখন যারা রেস্টুরেন্ট ওয়ার্কার যারা আছে এবং রেগুলার ওয়ার্কার যারা আছে, আপনারা যখন ওভারটাইম করেন তখন ওভারটাইমের ইনকামে কোনো ট্যাক্স নাই। 40 ঘন্টার উপরে গেলে আপনি যদি 50 ঘন্টা কাজ করতেছেন তখন 40 ঘন্টার ওইটাতে ট্যাক্স থাকবে। কিন্তু কোনো কিছুই কিন্তু এখনো পাসও হয় নাই, কংগ্রেসে এখনো যায় নাই। অল অফ দিস ইজ কনভারসেশন। এখন এইটা নিয়ে কোনো কিছু অ্যাপ্রুভ হয় নাই, এবং যদি অ্যাপ্রুভ হয়ও এইটা হবে ইন ফিউচার ইয়ার্স, আমার সামনের বছর থেকে, এই বছর নয়, 2020 হ্যাঁ। সো এখন আপনারা এইটা নিয়ে তো আপনারা নিউজ পড়বেন, ট্রাম্প যখন কিছু ইনফরমেশন দেয় শুনবেন, গিভ হিম 72 আওয়ার্স টু সি এটা আসলে রিয়েল কিনা না, রাইট? অনেক কথাও কিন্তু এখন হয়েছে, বাট নাথিং কেম টু ফ্রুইশন। বাট ইয়া, বোনাস ইজ ট্যাক্সেবল। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রকিব। আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে বোনাসের উপরে ট্যাক্স আছে, এটা দিতেই হবে। তবে যেটি বললেন যে ওভারটাইমের উপরে যেটি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা যদি কার্যকরী হয়ও এই বছর নয়, সেটা সামনের বছর যে সেটি কার্যকরী হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একজন টেলিফোনে আমি অ্যাড করতে চাই, যদি ওরা বোনাস নন ট্যাক্সেবল করে, দেন দ্য পিপল এট দ্য হাইয়েস্ট ট্যাক্স ব্র্যাকেট ওরাই বেনিফিট হবে। বিকজ হেজ ফান্ডে যারা আছে ওদের স্যালারি 200,000 থাকলে ওদের বোনাস থাকে another 200,000, another 300,000. So I don't think it's going to happen. অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী বিষয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে রাব্বি সৈয়দ। আমাদের কমিউনিটিতে এই বর্তমানে হোম কেয়ার নিয়ে একটা কনফিউশন চলছে। আমরা যারা আপনাদের TVN 24 এর অনুষ্ঠান দেখি এবং বিভিন্ন সময় বিভিন্ন আমাদের যারা উপস্থিত থাকেন এক্সপার্টরা তাদের কথা শুনি, কিন্তু সেই সাথে PPL এ বিভিন্ন তাদের যে বর্তমানে হোম কেয়ারের যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে বিভিন্ন রকম মেসেজ পাঠাচ্ছে টেক্সটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের ভিতরে প্রতিদিনই নানা রকম কনফিউশন তৈরি হচ্ছে। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা TVN 24 এই যে PPL এর আওতায় 24টা কোম্পানি নিযুক্ত হয়েছে এই কাজটা করবার জন্য, এদের কাউকে বা PPL এর কোনো একজন রিপ্রেজেন্টেটিভকে এনে এখানে একটা তাদের মতামতটা যদি আমাদের মতো সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন, তাহলে আমাদের এই ক্ষেত্রে সুবিধা হবে টোটাল বিষয়টাকে বোঝবার জন্য। অনেক ধন্যবাদ আপনার এই অনুভূতির জন্য। আসলে আমরা চেষ্টা করছি, যে কথাটা একটু আগে একজন দর্শক ফোন করেছিলেন, আপনি একই কথা বললেন, আমরাও চেষ্টা করছি যেটা বললেন আর যে PPL এ আমাদের জি রানা ভাই সিডি পেপার রিপ্রেজেন্টেটিভ ওরা ট্যাক্স এক্সপার্ট থাকবে না, না, কিন্তু ওনারা চাচ্ছেন যে PPL এর ক্ষেত্রে বা সিডি মানে হোম কেয়ারের ক্ষেত্রে যে এই যে কনফিউশনটা তৈরি হয়েছে, কেউ বলছে সিডি প্যাপে থাকতে হবে বা PPL এ যেতে হবে, লেক্সাতে যেতে হবে, PCA তে, অর্থাৎ এক্ষেত্রে লেক্সা বা PCA যেটাই আমরা বলি না কেন,
তারা ফোন করছে, এই মুহূর্তে ফোন করে বলছে তোমরা যদি এটা না করো তোমাদের সার্ভিস বন্ধ হয়ে যাবে। কালকেই যে আমাকে ফোন করেছে সে এরকম কথা বলেছে যে আপনার পরামর্শ কি। আর তিনি তার বাবাকে একই বাড়িতে রেখে উনি করছেন। আমি বললাম আপনার এত চিন্তার কোনো নেই, পিপিএল থেকেই আপনার সাথে যোগাযোগ করবে বা ইতিমধ্যে করেছে, আপনি সিডিপ্যাপেই থাকবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার বাবাকে আপনি দেখবেন, সেটা ক্ষেত্রেও সমস্যা নেই। কিন্তু যারা আপনাকে ফোন করেছে আপনি বলে দেন যে আমি লেক্সাতে যাব না। এটাই হচ্ছে মোটামুটি কথা। এবং সেক্ষেত্রে আপনার বাবাকে যদি আপনি সেবা দিতে চান ঘরে বসেই, সেক্ষেত্রে ওই লেক্সার ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই। তো এই কথাগুলো আসলে এটা নিয়েই আমরা একটু হয়তো কথা বলবো। আমরা চেষ্টা করছি, সুপ্রিয় দর্শক, আপনি আপনার যে অনুভূতির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি। এবং যেটা আমি জানতে পেরেছি যে পিপিএলে একজন আমাদের বাঙালি বেশ বড় পদে চাকরি করছেন, তাকে আমি টেলিফোন নাম্বার পেয়ে গেছি, তার সঙ্গে হয়তো কালকেই যোগাযোগ করে আমরা চেষ্টা করব তাকে নিয়ে এসে এই কনফিউশন যেটা আপনি বললেন তার কাছ থেকে বিস্তারিত জানার জন্য। আপনার এই প্রশ্নের জন্য, প্রশ্ন ঠিক নয়, আপনার অনুভূতির জন্য অনেক ধন্যবাদ। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, একটা বোধহয় আসছে মাজহারুল ইসলাম, তার এই প্রশ্নটা আমরা একটু দিয়ে নিই। আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, স্টুডেন্ট, ডিসি গভর্নমেন্ট অফিস থেকে আমার স্যালারি পেয়ে থাকি এবং ফেডারেল ও স্টেট ট্যাক্স দিতে হয়। আমি কি আমার বাচ্চা এবং ওয়াইফকে ট্যাক্স ফাইলে দেখাতে পারবো? যদিও তাদের সোশ্যাল নাই, আমি কেমন রিটার্ন পেতে পারি? এই বিষয়টি যদি আপনি একটু, মাজহারুল ইসলাম সাহেব প্রশ্ন রেখেছেন, আপনি যদি একটু বলেন। ফাইনালি ট্যাক্সের কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, সো এখন আপনি মোস্ট লাইকলি একটা ফরেন ভিসায় আছেন, যেখানে আপনি লিগ্যাল রেসিডেন্সি হিসেবে আছেন, স্টুডেন্ট হিসেবে আছেন। সো আপনি যেহেতু ইনকাম আপনার হইছে, আপনার ট্যাক্স ফাইল করা লাগবে। এখন আপনি যদি চান আপনার ওয়াইফ এবং বাচ্চার জন্য আপনি টিআইএন নাম্বার অ্যাপ্লাই করতে পারেন, যেটা হলো গিয়ে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, ওই ট্যাক্স ফাইলের মাধ্যমে আপনার এই টিআইএন অ্যাপ্লিকেশনটা হবে। ও টিআইএন অ্যাপ্লিকেশনের প্রসেসটা ভেরি সিম্পল। আপনার একটা ফর্ম W7 যেটাকে বলে ওই টিআইএন অ্যাপ্লিকেশন নাম্বার, ওই ফর্মটা ইনক্লুড করা লাগবে। এবং আপনার ট্যাক্স ফাইল কিন্তু ইলেকট্রনিকলি ফাইল করবেন না, আপনার ট্যাক্স ফাইল আপনার ম্যানুয়ালি সার্টিফাইড করে আপনার মেল করা লাগবে, অথবা ইজিয়েস্ট প্রসেস ইজ ডাইরেক্টলি আইআরএস এর অফিসে ড্রপ করা। তখন আপনাদের যে এই টিআইএন অ্যাপ্লিকেশনের সময় কিছু ডকুমেন্টস লাগে, যেটা পাসপোর্ট অথবা আইডেন্টিফিকেশন অথবা ভিসার প্রুফ, ওই ইনফরমেশনগুলো আপনারা নিয়ে গেলে ওরা স্ট্যাম্প করে আপনার ট্যাক্স ফাইলটা ওদের আইআরএস এর প্রসেসিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে। সো টু আনসার ইউর কোয়েশ্চেন, আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করতে পারবেন, যেখানে আপনার ট্যাক্স লায়াবিলিটি কমাবে এবং আপনার বাচ্চাকেও আপনারা ক্লেম করতে পারবেন। কিন্তু আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন না ওনার জন্য, যেহেতু ওর সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই, বাট আপনি আদার ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট পাবেন 500 টাকা। ওকে, আপনি কত টাকা পাবেন বলা টাফ, বাট মেরিট ফাইলিং জয়েন্টলি হিসেবে আপনি ফাইল করতে পারবেন। সেটাই, আপনি কেমন রিটার্ন পাবেন সেটা আপনার রিটার্ন না দেখলে বলাটা সম্ভবপর নয়। তবে যেটা হলো, যেহেতু আপনার বাচ্চা এবং ওয়াইফের সোশ্যাল নেই, নাম্বার নেই, সেহেতু বাচ্চার জন্য আপনি চাইল্ড ক্রেডিটটা পাবেন না, এটাই আপনার জন্য একটু দুঃসংবাদ। যাই হোক, তবু আপনি যেভাবে বলা হলো সেভাবে আপনার ট্যাক্স রিটার্নে আপনার স্ত্রী এবং সন্তানকে যুক্ত করে ট্যাক্স ফাইল করুন। তবে ই ফাইল নয়, আপনি সরাসরি আইআরএস এর কাছে যে আপনি যেতে ফাইল ট্যাক্স করতে পারেন। তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে আমরা যদি ঠিকমতো আমাদের এই ট্যাক্স রিটার্নগুলো, আমরা রিফান্ডগুলো যদি না পাই, তাহলে সেক্ষেত্রে আপনি বেশ কিছু কথা বলেছিলেন, তো এবং করণীয় কি হতে পারে সেটা বলেছিলেন। তো ধরুন যে আমি হয়তো পাচ্ছি না, সময় পাচ্ছি না আপনার কাছে যাওয়ার বা দেখারও সময় পাচ্ছি না, সেক্ষেত্রে হোয়াটস মাই রিফান্ড টুলে যদি আমি চেক করি, সেখানে কিভাবে সহায়তা পাওয়া যায়, এই প্রশ্নটি থাকবে। তবে বিরতির পরে সেই প্রশ্নের উত্তর দেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, আমরা বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন রেখেছিলাম, তার সাথে একটু আমি যোগ করতে চাই আরও একটু, যে আমরা জানি সাধারণত এই ফাইলের ক্ষেত্রে 21 দিনের বেশি সময় লাগে না, মানে আমাদের রিফান্ড পেতে, বা পেপার ফাইলের ক্ষেত্রে 6 সপ্তাহ
সময় লাগার কথা নাই, যদি এর বেশি সময় লেগে যায় তাহলে হোয়াটস মাই রিফান্ড যে টুলটি আছে সেটা ব্যবহার করে আমরা কতটুকু এই সম্পর্কে বা আমার চেক সম্পর্কে কতটুকু জানতে পারবো, যদি একটু বলেন। হ্যাঁ, irs.gov ওয়েবসাইটটা খুবই হেল্পফুল। আপনারা ইজিলি ট্যাক্স ফাইল করার পরে আপনারা যখন কয়েকদিন যদি কোনো কারণে আপনার রিফান্ড আসতেছে না, আপনি ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন তখন ওরা বলবে আপনার রিফান্ডের স্ট্যাটাসটা কি। অনেক সময় আসলে মানুষ অলরেডি রিফান্ড পেয়ে গেছে, আপনারা জানেন না যে আপনার ব্যাংকে ডিপোজিট হয়ে গেছে, বা ওরা বলবে এক্স্যাক্টলি কোন দিনে ডিপোজিটটা গেছে। এবং কোনো কারণে যদি দেখেন আপনার রিফান্ড আসতেছে না, রাইট, স্টিল ওরা বলবে যে আপনার ট্যাক্স রিটার্নটা প্রসেস হয়েছে এবং ইটস টেকিং মোর দেন ইউজুয়াল টাইম। ওকে, ইউজুয়ালি কখন মোর দেন ইউজুয়াল টাইম লাগে? যাদের আর্ন ইনকাম ক্রেডিট থাকে মাঝে মধ্যে যদি কোনো কারণে অডিটের জন্য পরে ওরা সময় লাগে। অলসো যাদের হোম কেয়ার এক্সক্লুশন থাকে আপনাদের অনেক সময় আইআরএস আপনাদের ট্যাক্স ফাইলটা রিফান্ডটা হোল্ড করে রাখতে পারে, রাইট। সো এটা নিয়ে ঘাবড়ানোর কারণ নাই। জাস্ট মেইন থিং ইজ আপনার মেক শিওর করা লাগবে যে আপনার ট্যাক্স রিটার্নটা আসলেই ওরা পাইছে। সো ইফ ইউ সি, যদি কোনো কারণে দেখেন irs.gov গিয়ে যদি আপনার রিফান্ডের স্ট্যাটাস নাই, কোনো কিছুই লেখা নাই, দেন ইউ শুড কল ইউর অ্যাকাউন্টেন্ট টু মেক শিওর এটা আপনার ঠিক মতো ট্যাক্স ফাইল হয়েছে এবং রিজেক্টেড হয় নাই। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। দুটো প্রশ্ন এসছে আমাদের ফেসবুকে। মোহাম্মদ গোলাপ হোসেন তিনি বলছেন যে ফর্ম 1095A এবং ফর্ম 1095B এর মধ্যে পার্থক্যটা তিনি জানতে চান, এবং 1095B ট্যাক্স ফাইলের সময় সংযুক্ত করে দিতে হবে কিনা, যদি এ সম্পর্কে একটু আপনি যদি তাকে পরামর্শ দেন। হ্যাঁ, আপনার 1095A হলে গিয়া মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স যেটা, ওকে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের যদি 1095A থেকে থাকে আপনার ট্যাক্স ফাইল অ্যাকসেপ্টেড হবে না আইআরএস এর কাছে উইদাউট দ্য ফর্ম 8962, ওকে। মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স কি? আপনি ইন্স্যুরেন্স কিনতে গেছেন, ওরা আপনাকে বলছে ইন্স্যুরেন্স আপনার ইনকাম কত, আপনি বলছেন লেটস সে $40,000, ওকে। এবং তখন ওরা আপনাকে ইন্স্যুরেন্স দিছে 40,000-এর উপর ইনকাম যে ওইখান থেকে, ওকে। এখন দেখা গেছে যে লেটস সে ইন্স্যুরেন্সের দাম 1,000 টাকা, যেহেতু আপনার ইনকাম 40,000, গভর্নমেন্ট বলছে ওরা দিবা 700 টাকা আর আপনি দিবেন 300, ওকে। 700 আর 300 হলে 1,000। এরপরে আপনি ট্যাক্স ফাইল করতে গেলেন, করার পরে দেখা গেছে যে আপনার ইনকাম 40,000 না, আপনার ইনকাম 80,000। তার মানে কি? তার মানে আপনার অরিজিনালে যদি ইনকাম 80,000 বলতেন, আপনার প্রিমিয়ামের সাবসিডি যেটা আসতো গভর্নমেন্ট থেকে তখন 700 টাকা হইতো না, আর একটু কম হইতো। তখন আপনার পকেট থেকে 300 টাকা না দিয়ে আপনি তখন দিতেন 700 টাকা তখন, তাই না? তো আর গভর্নমেন্ট দিত 300। তো নাও there is a disbalance, right? গভর্নমেন্ট আপনাকে বেশি পয়সা দিছে। সো দিস ইজ ওয়াই প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট ফর্মটা ফাইল করা লাগে, ফর্ম 8962 1095A যাদের আছে। তো 8962 তে তখন আপনার আবার প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিটটা ক্যালকুলেশন করে দেখা হবে যে যদি কোনো কারণে আপনার বেশি বা কম পয়সা দেওয়া হয়েছে রিফান্ডও পাইতে পারেন, অথবা ট্যাক্সও এডিশনাল বাড়তে পারে। সো 1095A ভেরি ইম্পর্টেন্ট ফর্ম। 1095B and C ডোন্ট ওয়ারি ইট, এটা আপনার ইনফরমেশন। অনেক সময় যাদের এমপ্লয়ার আপনার হেলথ ইন্স্যুরেন্স পে করতেছে ইউ কুড ইগনোর ইট, বাট 1095A ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডু নট ফাইল ইউর ট্যাক্স রিটার্ন উইদাউট ইট। অনেক ধন্যবাদ জনাব গোলাপ হোসেন। আশা করি আপনি 1095A এবং ফর্ম 1095B এর পার্থক্যটাও বুঝতে পেরেছেন এবং ট্যাক্সে সংযুক্ত করে দিতে হবে কিনা সে নিশ্চয়ই সে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উদ্দিন শাহ তিনি বলছেন, একটি প্রশ্ন রেখেছেন যে আই ইনভেস্টেড দ্য স্টক মার্কেট বাট আই ডিডন্ট সেল এনি স্টক দিস ইয়ার, আই গট ডিভিডেন্ড ফ্রম মাই স্টকস লেস দ্যান $10, হাউ ক্যান আই শো ইট উইথ ট্যাক্স ফাইল? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আপনাদের যাদের স্টক মার্কেটের হোল্ডিং আছে, আপনারা যদি নাও সেল করেন, অনেক সময় আপনারা ডিভিডেন্ড পাইতে পারেন, ইন্টারেস্ট ইনকাম পাইতে পারেন, ওকে। ডিভিডেন্ড ইনকাম ইন্টারেস্টের মতো স্কেজুয়াল বি ফর্মে রিপোর্ট হয়, ওকে। কিছু আছে অর্ডিনারি ডিভিডেন্ডস, অলসো ইট কুড বি কোয়ালিফাইড ডিভিডেন্ডস। অর্ডিনারি ডিভিডেন্ডস মানে আপনার W2 যে রেট, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন রেট যেটা, ওইভাবে ট্যাক্সেবল হয়। যদি আপনার কোয়ালিফাইড ডিভিডেন্ড থেকে থাকে ওইটা আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনের মতো, মানে লোয়ার ট্যাক্স রেটে কি হয়, ট্যাক্সেবল হয়। সো আপনি যদি ওই ডিভিডেন্ড থেকে থাকে, ভেরি ইজি, ট্যাক্স ফাইল যখন করবেন আপনি স্কেজুয়াল বি, ফর্ম স্কেজুয়াল বি, ওইটাতে রিপোর্ট করবেন। অনেক ধন্যবাদ শাহ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা একটু
আরেকটি আলোচনায় যেতে চাই বিষয়ে, সেটা হচ্ছে যে আমরা জানি যে ট্যাক্স ফাইল তো শুরু হয়ে গেছে গত মাসের জানুয়ারি মাসের 27 তারিখ থেকে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, কাছাকাছি চলে গেল, আর 1.5 মাসের মতো আমাদের হাতের সময় আছে, মার্চ এবং এপ্রিলের 15। তো এখনও আমরা ট্যাক্স ফাইল অনেকেই করি নাই। সে কারণে আমরা একটু বিষয়গুলো তুলে ধরতে চাই যে যারা আমরা এখনও ট্যাক্স ফাইল করি নেই তারা এই ট্যাক্স ফাইল করতে যে সাধারণ ভুলগুলো করে থাকি, ছোটোখাটো ভুলগুলো করে থাকি, সেগুলো আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি বা না করতে পারি, এই সম্পর্কে যদি একটু টিপস আপনি দেন জনাব আব্দুল চৌধুরী। ভেরি গুড। নাম্বার 1, আপনারা মেক শিওর করবেন যে আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করতেছেন এবং আপনাদের অ্যাড্রেসটা কারেক্ট। ওকে, অনেক সময় আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়, আপনারা কয়েক বছর 1 বছর আগে চেঞ্জ হয়েছে অ্যাড্রেস, বা আপনারা ভুলে যাইতে পারেন। মেক শিওর করবেন আপনার অ্যাড্রেস ঠিক মতো দেওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক মতো দেওয়া হয়েছে, এবং আপনাদের যাদের কোনো কারণে আইডেন্টিটি থেফট ছিল ইন দ্য পাস্ট, মেক শিওর আপনাদের আইপি পিন আছে। আইআরএস প্রত্যেক বছর আপনাদেরকে একটা আইপি পিন দিবে, ওই আইপি পিন সহ আপনারা ট্যাক্স ফাইলটা করবেন। আপনার আইপি পিন ছাড়া কোনোভাবে ট্যাক্স ফাইল হবে না। ওকে, অলসো আপনারা মেক শিওর করবেন যে আপনারা ঠিক ফর্মগুলো ফাইল করতেছেন। ওকে, এখন তার মানে কি, অনেক সময় দেখা যায় যে রেন্টাল প্রপার্টির ইনকাম এক্সপেন্স ভুল ফর্মে অনেক সময় মানুষ রিপোর্ট করতেছে, অথবা আপনারা কনফিউশন হয়ে যান যে আপনাদের ইনকামটা কি জিনিস এবং ওইটা কোথায় রিপোর্ট হবে, তাই না? অনেক সময় ভুলে যান যে আরেকটা ইনকাম থাকতে পারে আপনাদের, অ্যাডিশনাল W2 অথবা ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড ইনকাম ফ্রম দ্য ইনভেস্টমেন্ট ফার্ম, রাইট? রবিনহুড হোক, চার্লস শোয়াব হোক, জেপি মর্গান, হোয়াটএভার ইট ইজ, আপনাদের ইনভেস্টমেন্ট ইনকাম থাকতে পারে। এবং আরেকটা জিনিস মেক শিওর করা লাগবে যে আপনাদের যে ডিপেন্ডেন্ট গুলো ক্লেম করতেছেন আর আই স্টিল এলিজিবল টু বি ক্লেমড। ফর এক্সাম্পল, আপনার ধরেন ছেলেমেয়েরা যদি এখন 23 বছর থেকে এখনো 24 বছর হয়ে গেছে এবং ওদের ইনকাম 7-8 হাজার, রাইট? 7 থেকে 8 হাজার, লেটস সে, টেকনিক্যালি আপনি ওদেরকে আর ক্লেম করতে পারবেন না। ওয়াই? বিকজ ওদের ইনকাম ইজ অ্যাবাভ দ্য থ্রেশহোল্ড অফ 5,000, বিকজ ওরা আর কলেজে পড়তেছে না এবং দে আর older than 23 years old, রাইট? সো দ্য কি ইজ মেক শিওর করবেন ডিপেন্ডেন্ট গুলো কারেক্ট আছে এবং যাদেরকে ক্লেম করতেছেন ওরাও সঠিকভাবে ক্লেম করতেছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইনকাম গুলো ঠিক মতো রিপোর্ট করতেছেন, রাইট? যদি এখন কম ইনকাম দেখান, রেন্টাল প্রপার্টি রাইট নাও এখন এটা অটোমেটিক ফ্ল্যাগ আইআরএস, নিউ ইয়র্ক স্টেটের স্পেশালি, যদি আপনাদের লস থাকে স্কেজুল ইতে এবং আপনাদের EIC আছে, রাইট? সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইনকাম কিরকম রিপোর্ট করতেছেন, এবং স্কেজুল সিও যাদের আছে, সেলফ এমপ্লয়েড আপনারা যারা, মেক শিওর করবেন আপনাদের উবারের ইনকাম অথবা কনসাল্টিং এর ইনকাম ঠিক মতো রিপোর্ট করতেছেন। যারা অন্যান্য আইটি জবে আছে এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে আছেন, আপনারাও মেক শিওর করবেন যে আপনারা সঠিক এক্সপেন্স গুলো নিচ্ছেন ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ ইউর রিফান্ড। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি কি কারণে আমরা ছোটোখাটো ভুলগুলো করে থাকি, যাতে এই আলোচনার মধ্যে দিয়ে এই ভুলগুলো আমরা এড়িয়ে সুন্দর এবং সঠিকভাবে ট্যাক্স ফাইল করতে পারি, সে বিষয়টি নিশ্চয়ই আমরা নজরে রাখবো। যেরকম আব্দুল চৌধুরীর মধ্যে হাতের সময় নেই, 2 মিনিটের মতো হাতের সময় আছে। এই 2 মিনিটের মধ্যে আপনি একটি যে হোম কেয়ার থেকে যে অর্জিত আয়, এটা কি কর বহির্ভূত, বা যদি কর বহির্ভূত হয়ে থাকে এটা এক্সক্লুশন কেন হবে, যদি একটু সংক্ষেপে বলেন। সো রিয়েল কুইক, হোম কেয়ার এক্সক্লুশন আপনারা নিতে পারবেন। এক্সক্লুশন মানে কি, আপনার ইনকাম ট্যাক্স ফাইলে ওইটা ইনকাম দেখাবেন কিন্তু ওইখানে ট্যাক্স দিবেন না। ওকে, ইনকাম ধরেন আপনার W2 রেগুলার জব আছে, ইনকাম হইছে আপনার 40,000 এবং হোম কেয়ার আছে, আপনার মা বাবাকে টেক কেয়ার করেন, ওইখান থেকে আসে আরো 20,000, রাইট? সো কত টাকা হইলো আপনার $60,000 ইনকাম। $20,000 যে হোম কেয়ার, ওইটা এক্সক্লুড করা যাবে যদি যাকে টেক কেয়ার করতেছেন উনি আপনার বাসায় থাকে। ওকে, এখন যাকে টেক কেয়ার করতেছেন ও আপনার রিলেটিভ হওয়া লাগবে না, এজ লং এজ ইউ গাইজ লিভ ইন দ্য সেম হাউস। তার মানে আপনি যদি আপনার ব্রাদার ইন লকে টেক কেয়ার করেন, অথবা আপনার আন্টিকে টেক কেয়ার করেন, অথবা আর কাউকে টেক কেয়ার করতেছেন, কিন্তু আপনাদের প্রাইমারি রেসিডেন্স ইজ ইন দ্য সেম হাউস হোল্ড, তাইলে আপনারা ওই এক্সক্লুশনটা নিতে পারবেন। দিস ইজ ফর দি এটা আপনার IRS 2014-07, ওইটাতে ক্লিয়ারলি লেখা আছে। তো এনি টাইম যদি কোয়েশ্চেন থাকে আপনারা ইনফরমেশনটা গুগল করলে আসল আনসারটা আপনারা পেয়ে যাবেন। তার মানে এক্ষেত্রে যেটা আপনি বললেন যে এই যে লেক্সার কথা যেটা আমরা বলছি, বা পিসি এর কথা যেটা বলছি, যে অন্য জায়গায় যদি আমরা যে কাজ করি সেক্ষেত্রে যে ইনকামটা আসবে সেটা তাহলে নিশ্চয়ই এক্সক্লুশন পাওয়ার যোগ্য নয়। এই ইনকামটা যদি একজনের হোম, আপনার জব হয়ে গেলে হোম কেয়ার, তার মানে আপনি বাসা থেকে করতেছেন, আপনি আরেকজনের বাসায় গিয়ে করতেছেন, দ্যাট ইনকাম ইজ নট এলিজিবল ফর এক্সক্লুশন। ওইটাকে বলে লেকচার লাইসেন্সের আন্ডারে। আপনি যদি এখন আপনার যাকে টেক কেয়ার করতেছেন আপনার নিজের বাসায় থাকে, তখন ওরা CDPAP এর লাইসেন্সের আন্ডারে ওই
হোম কেয়ারটা করায় ওইটার জন্য আপনার এক্সক্লুশন আছে বিকজ ইটস ইন দ্য সেম হাউস হোল্ড ওকে দিস ইজ দ্য প্রাইমারি রিজন এখন বিকজ অফ দিস টেকনিক্যাল রুলস হিয়ার সিডিপ্যাপ করতে হইলে পেশেন্ট এবং কেয়ারটেকারের অ্যাড্রেস একই বাসায় থাকতে হবে দিস ইজ ওয়াই ইটস আন্ডার সিডিপ্যাপ যদি অ্যাড্রেস সেম থাকে না তখন হোম কেয়ার এজেন্সির সেকেন্ড লাইসেন্সটা ইউজ করা লাগে যেটা লেক্সা ওকে লেক্সার লাইসেন্স ইউজ করা হয় যখন পেশেন্ট এবং কেয়ার গিভার এক বাসায় নাই দ্যাটস দ্য লেক্সা লাইসেন্স ফর দ্যাট ইটস কল্ড পিসিএ you need to take a course for it whatever the case it is I don't want to get into it but ওইটা হলে গিয়ে লেক্সা সিডিপ্যাপ is same household home care is in the same household তার মানে সেক্ষেত্রে আপনি যে একটু আগে উদাহরণ দিলেন যে অন্য চাকরি থেকে 40,000 এবং সিডিপ্যাপ থেকে ইনকাম করে 20,000 60,000 সেক্ষেত্রে যদি আমি লেক্সার আওতায় থাকি তাহলে আমাকে 60,000 টোটাল টাকারই আমাকে ট্যাক্স বহন করতে হবে লেক্সার আওতায় গেলে আপনার পুরোটাতে বিকজ আপনি যখন ট্যাক্স ফাইল করতে যাবেন আসবেন আইআরএস যখন বলবে তোমার কি লেটার দেখাও যে তোমরা সেম বাসায় আসো আপনার ওই লেটারটা আপনার আসবে না হোম কেয়ার এজেন্সি ওই লেটারটা আপনাকে দিতে আই মিন লিগ্যালি ওরা দিতে পারবে না রাইট দ্যাটস বেসিক্যালি অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী আসলে আমাদের হাতে সময় নেই সময়ের দড়িতে বাঁধা সময়ের সীমানো টপকানো খুবই কঠিন তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আপনি অনেক ব্যস্ত মানুষ ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ 3টা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন দর্শকদের সত্যি আমরা ঋদ্ধ আমরা প্রাণিত ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আগামী মানডেতে আপনাকে আবারও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা সঠিকভাবে ট্যাক্স রিফান্ড পাচ্ছি কিনা না পেলে আমরা কি করতে পারি কোথায় যোগাযোগ করতে পারি সে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি এবং যে সাধারণ ভুলগুলো আমরা ট্যাক্স ফাইলগুলো করতে যে করি সেগুলো কিভাবে এড়িয়ে চলতে পারি সেটা আমরা আলোচনা করেছি এবং হোম কেয়ার থেকে অর্জিত আয় কর বহির্ভূত কিভাবে হয় সেটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে সুপ্রিয় দর্শক যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।